আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। হালকেস্টাইনের পক্ষ থেকে এগ্রিকালচার সুপার সাজেশনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ খালিদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাই, আমি জানি যে তোমাদের অনেকের যাদের আর কি এগ্রিকালচার আছে, ঠিকঠাক মতো গাইডলাইনের অভাবে এবং আশেপাশে উপযুক্ত কন্টেন্টের অভাবে তোমরা অনেকেই এখনও চিন্তায় ভুগছো এবং বেশ কয়েকজন ইতোমধ্যে আমাকে নক করেছো পার্সোনালি যে ভাইয়া আমি কি করব, আমার এগ্রিকালচারের প্রিপারেশন ভালো না, প্লিজ সাজেশন দেন। সব বিষয়ের উপরে হালকেনস্টাইনের পক্ষ থেকে সাজেশন দেওয়া হচ্ছে, সুপার সাজেশন ভিডিও মেক করা হচ্ছে। তো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে একটু বুঝিয়ে বলতে যে কোন চ্যাপ্টার থেকে কি পরিমাণ প্রশ্ন আসবে বোথ ফর ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, এবং বুঝায় বলবো যে কোন টপিকগুলো বিশেষ গুরুত্ব দিয়ে যদি তুমি পড়ো তাহলে পরীক্ষায় তুমি কমন পাবা। অ্যান্ড দিস ক্লাস ইজ ব্রট টু ইউ বাই HSC 26 আর্টস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন, এবং পাশাপাশি হচ্ছে এগ্রিকালচার মাইক্রো কোর্সগুলো নিয়েও ক্লাসের মাঝে কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাই। সবার প্রথম আমি একটু প্রথম পত্র নিয়ে কথা বলবো। এটা বেসিক্যালি প্রথম পত্রের কথাবার্তা। এইটাতে যাওয়ার আগে একটু জিনিস একটা বলি। তোমরা জানো যে এগ্রিকালচারে ভালো রেজাল্ট করাটা তুলনামূলকভাবে অনেক ইজি। কেন ইজি আমাকে একটু বলবা কেউ? বলার তো আসলে সুযোগ নেই, সামনাসামনি ক্লাস হলে বলতা। ইজি হবার কারণটা হচ্ছে, তোমাকে দেখো পুরো 100 মার্কসের কিন্তু উত্তর দিতে হচ্ছে না, তোমাকে কিন্তু 100 মার্কসের উত্তর দিতে হচ্ছে না। তোমার অলরেডি 25 মার্কস তুমি প্র্যাকটিক্যাল থেকে পেয়ে যাচ্ছ। তার মানে তুমি যদি এই 75 যে মার্কস এখন তোমার বাকি আছে, এই 75-এর মধ্যে তুমি যদি 55 মার্কস তুলতে পারো, এই 55 মার্কস যদি তুমি তুলতে পারো তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় A+ পেয়ে যাচ্ছ। তার মানে দেখো তোমার এগ্রিকালচারে কিন্তু A+ পাওয়াটা অনেক ইজি। এখন দেখো এই 55-এর মধ্যে তোমার দুইটা পার্ট আছে। দেখো মানে 75-এর মধ্যে তোমার দুইটা পার্ট আছে। দেখো একটা পার্ট কত, একটা পার্টে হচ্ছে, আমি একটু ভাঙি, এখানে কালারটা চেঞ্জ করে নিই। 75-এর মধ্যে তোমার যে MCQ পার্টটা, এই MCQ পার্টটাতে তোমার আছে হচ্ছে 25, আর CQ পার্টটাতে আছে হচ্ছে তোমার 50। এখন তুমি আমাকে বলো যে ভাই 25-এর মধ্যে 20 পাওয়া কি কোনো বিগ ডিল? একেবারেই কোনো বিগ ডিল হওয়া তোমাদের মতো স্টুডেন্টের জন্য উচিত না, যারা আর কি মানে যারা একটু সিরিয়াস হয়েছো পরীক্ষার যে এই কয়টা দিন আগেও যারা সিরিয়াস হয়েছো তারাও 25-এর মধ্যে 20 তুলে ফেলতে পারবা। আমাকে বিশ্বাস করো, এখান থেকে কঠিন কিছু আসবে না। তারা তুমি এখান থেকে পাচ্ছ 20, আর তুমি আমাকে বলো যে 5টা সিকিউ যে তুমি লিখবা, এই 5টা সিকিউ লিখে তুমি 35 তুলতে পারবা না? 40 তো তুলতে পারো, সবসময় তো 40 তুলতে পারা উচিত, 40 তুলতে পারা উচিত। এখান থেকে তুমি যদি 35 না, তুমি এখানে 37 তুলো, এখানে 37 তুলো, আর এখানে তুমি 18 তুলো। দেখো 37 আর 18 যদি তুলো তাহলে তোমার এই যে 55 মার্কসের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা তোমার কাভার হয়ে যাচ্ছে। তার মানে আমরা এটা জিনিস বুঝতে পারলাম যে এখান থেকে আসলে ভালো নাম্বার তোলা মানে A+ পাওয়াটা অন্তত কোনো বিগ ডিল না। এখন কথা হচ্ছে, তোমরা A+ পাইতে চাও নাকি একটা বেশ ভালো রেজাল্ট করতে চাও, নাকি তুমি বোর্ডে স্ট্যান্ড করতে চাও, বোর্ডে ভালো পজিশন করতে চাও? এইটার জন্য আমি তোমাদেরকে এগ্রিকালচারের যে টপিকগুলো আছে, টপিকগুলোকে 3টা ক্লাসে ডিফাইন করেছি, 3টা ক্লাসে ক্লাসিফাই করেছি বেসিক্যালি। কী ক্লাস দেখো, কিছু আছে 5 স্টার টপিক, কিছু আছে দেখো 5 স্টার টপিক, আবার দেখো কিছু টপিক আছে হচ্ছে 3 স্টার টপিক, আবার কিছু টপিক আছে হচ্ছে দেখো 1 স্টার টপিক। এখন 5 স্টার টপিক মানে কি? 5 স্টার টপিক মানে হচ্ছে এই টপিকগুলো যদি তুমি পড়ো, এই 5 স্টার চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি মোটামুটি A+ পাওয়া নিয়ে কোনো চিন্তা তোমাকে করতে হবে না। এই 5 স্টার টপিকগুলো পড়লে বাবা তুমি A+টা পেয়ে যাবা। আর যারা 3 স্টার পর্যন্ত পড়বা, 3 স্টার পর্যন্ত যারা পড়বা তারা ভালো রেজাল্ট, A+-এর চেয়েও ভালো রেজাল্ট করবা, A+-এর চেয়েও ভালো রেজাল্ট করবে, এটার চাইতেও তুমি আরও ভালো রেজাল্ট করবা। আর যারা 1 স্টার টপিক পর্যন্ত সুন্দর মতো করে পড়ে যাবা তারা বোর্ডে পজিশন করবে, তারা বোর্ডে পজিশন করার মতো ক্যাপাবিলিটি চলে আসবে। তো চলো এখন আমরা হচ্ছে একটু অনেক কথাবার্তা বললাম, এখন আমরা একটু মেইন টপিকে ফেরত চলে যাই। এখানে যেই তোমার ফার্স্ট পেপারে তোমার টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 6টা। আমি একটু বলে নিই তোমাদের এগ্রিকালচার যে কোর্সটার কথা, এই কোর্সটাতে কিন্তু দেখো পুরোটা ফার্স্ট পেপার পুরোটা আমি পড়িয়েছি, এবং সেকেন্ড পেপারে হচ্ছে একটা পার্ট সাদিয়া আপু আর আবির ভাই মিলে বাকিরা পড়িয়েছে। এখন তোমার আমি জানি যে আমি নিজে ফেস করেছি, আমি যখন কোর্স রেডি করছিলাম তখন আমি খোঁজ খবর নিয়ে দেখছিলাম যে অনলাইনে আসলে ইভেন অফলাইনেও ভালো কন্টেন্ট কিন্তু এগ্রিকালচারের জন্য নাই বাংলাদেশে। আমি অনলাইনের কথাই বলি, যেহেতু আমার কোর্সটা অনলাইন তো এই জন্য বলছি। দেখো বাংলাদেশে কিন্তু এগ্রিকালচারের জন্য ভালো কোর্স নাই, তুমি অনলাইনে কোথাও
পাবা না সেরকমভাবে গোছানো যে প্রত্যেকটা টপিক একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছে, এরকম কোর্স নাই। এবং বিশ্বাস করো আমাদের যে হালকেনস্টাইনের এগ্রিকালচার মাইক্রো কোর্সটা, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে প্রয়োজন অনুসারে ভেঙে ভেঙে কয়েকটা করে ক্লাস নেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটা বিষয় তুমি সুন্দর মতো করে, প্রত্যেকটা টপিক সেখান থেকে তুমি সুন্দর মতো করে বুঝতে পারো। তো আমি জানি যে তোমরা, আমরা বেশ দেরি করে এনেছি, আমরা যদি তোমাদের একদম শুরু থেকে আনতে পারতাম দ্যাট উড বি মানে একদম গ্রেট, কিন্তু আসলে সব কিছু আমাদের অবশ্যই লিমিটেশন ছিল, সে জায়গা থেকে আমাদেরও একটু দেরি হয়েছে, কিন্তু এখনও কিন্তু অনেক সময় আছে। এখন না, বেশ কিছুদিন আগে এসেছে কোর্সটা। তো তুমি চাইলে যাদের দুর্বলতা আছে, মনে করছো যে এগ্রিকালচারটা এখনও পড়া হয় নাই, বাকি সাবজেক্টগুলো পড়েছি, তুমি চাইলে ভাই অবশ্যই এনরোল করতে পারো আমাদের এগ্রিকালচার যে মাইক্রো কোর্সটা, এগ্রিকালচার মাইক্রো কোর্সে এনরোল করে ফেলো। সেখান থেকে তুমি পুরো এগ্রিকালচারের উপর একটা কম্প্রিহেন্সিভ গোছানো একটা প্রিপারেশন কিন্তু নিয়ে ফেলতে পারবা। এখানে তুমি প্রায় 60+ রেকর্ডেড ক্লাস পাচ্ছ, লেকচার শিট পেয়ে যাবে, এবং ফার্স্ট এবং সেকেন্ড পেপারের একদম পুরো গোছানো একাডেমিক ক্লাসেস পাচ্ছ। তোমার যদি ভাইয়া এখন মনে হয় যে না ভাইয়া আমার শুধু এগ্রিকালচার দিয়ে হবে না, আমার সব সাবজেক্টের সমস্যা, আমার প্রস্তুতির অবস্থা ভালো না, তোমার প্রিপারেশন অর্ধেক বাড়িড হয়ে গেছে, সেই সিচুয়েশন থেকে তুমি যদি রিভাইভ করতে চাও, তোমার গন্তব্য অবশ্যই হতে পারে হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে। এখানে তুমি মানে নানান বিষয়ের উপর একাডেমিক অ্যাডমিশন মানে দুইটাই তোমার কাভার হচ্ছে। অ্যাডমিশন মনে করো তোমার আজকে তুমি একাডেমিক দিয়ে শুরু করছো, তোমার সামনে পুরো একাডেমিক অ্যাডমিশন জার্নিটা, ধরো ঢাবিতে পরীক্ষা দাও বা তুমি অন্য যেখানেই পরীক্ষা দাও কেন, পুরো প্রিপারেশনটা কিন্তু তুমি এর মধ্যে গোছানো অবস্থায় পেয়ে যাচ্ছ। এখানে তুমি 800টারও বেশি রেকর্ডেড ক্লাস পাচ্ছ। এর বাইরে আমার যেটা বিশেষ করে পছন্দ, সেটা হচ্ছে শুধু ক্লাস না, তুমি এখানে 150টার বেশি এক্সাম দেবার সুযোগ পাচ্ছ, লেকচার শিট, সাজেশন বোথ। সো তুমি যদি চাও একসাথে একটা গোছানো প্রস্তুতি নিবা, তোমার এখন করণীয় কি, তুমি আমাদের কমেন্ট বক্সটা দেখো বা ডিসক্রিপশন বক্সটা দেখো, সেখানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ডেমো ক্লাসগুলো দেখো, তারপরে নিজেই ডিসাইড করো যে তুমি একা একা অন্ধকারে একা একা নাকি পুরো একা, আসলে এই টাইমটাতে আসলে তোমাকে খুব বেশি সাপোর্ট দেওয়ার মানুষজন তুমি ভাবা না এই লাস্ট মোমেন্টে এসে, তুমি একা প্রস্তুতি নিতে চাও নাকি আমাদের সাথে গোছানো এবং সুন্দর একটা প্রস্তুতি নিতে চাও, এই সিদ্ধান্ত একেবারেই তোমার। অনেক কথা বললাম, এখন চল আমি টপিকগুলো একটু বলতে স্টার্ট করি। তোমার পরীক্ষায় টোটাল সিকিউ আসবে হচ্ছে 8টা। তোমার হাতে এখন চ্যাপ্টার আছে কয়টা? তোমার হাতে এখন চ্যাপ্টার আছে হচ্ছে কয়টা? 6টা চ্যাপ্টার। এর মধ্যে তোমার ফার্স্ট পেপারের যে হচ্ছে চ্যাপ্টার, 2টা করে সিকিউ আসবে। কোন চ্যাপ্টারগুলো থেকে 2টা করে সিকিউ? দেখো এই যে এই চ্যাপ্টারটা যেটা এখানে, এই 3 নাম্বার যে চ্যাপ্টারটা, এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে কনফার্ম 2টা সিকিউ আসবে। এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে কনফার্ম 2টা সিকিউ আসবে। আমি একটু এই পাশে লিখি, হ্যাঁ, থার্ড চ্যাপ্টার থেকে কনফার্ম 2টা, এই থার্ড চ্যাপ্টার থেকে কনফার্ম 2টা। তারপরে দেখো আরেকটা চ্যাপ্টার কি, যে আমাদের যে 5th চ্যাপ্টার আর হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, আমাদের যে 5th চ্যাপ্টার আর ফার্স্ট চ্যাপ্টার, এই 5th চ্যাপ্টার আর ফার্স্ট চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার থেকে মিনিমাম 3টা সিকিউ আসবে। মিনিমাম এই 2টা চ্যাপ্টার থেকে 3টা সিকিউ আসবে। হতে পারে এখান থেকে 2টা, এখান থেকে একটা, কিংবা এখান থেকে 1.5টা, এখান থেকে 1.5টা, মানে অর্ধেক অর্ধেক সাথে আরেকটা, কিংবা এখান থেকে একটা, এখান থেকে 2টা। তাহলে এই 2টা চ্যাপ্টার, মানে এই দেখো তুমি যদি এই 3টা চ্যাপ্টারও পড়ো, তাহলে তুমি দেখো তোমার 5টা সিকিউ কিন্তু তুমি বাবা কমন পেয়ে যাচ্ছ, 5টা সিকিউ তুমি কমন পেয়ে যাচ্ছ। এখন তারপরে দেখো এই যে চ্যাপ্টারটা আমাদের চ্যাপ্টার 4, আর এরপরে হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 6, চ্যাপ্টার 4 এই চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসবে তোমাদের কি কারো কোনো আন্দাজ আছে? আমি কি চ্যাপ্টার 2টা বলতে মিস করছি? চ্যাপ্টার 2 জানি কোন চ্যাপ্টার? আচ্ছা, আমি চ্যাপ্টার 2 এর কথা বলছি, দাঁড়াও। আমাদের এখানে যে আমি বলছিলাম যে আমাদের যে 4th চ্যাপ্টার, এই 4th চ্যাপ্টার থেকেও একটা প্রশ্ন আসবে। এই 4th চ্যাপ্টার যেটা, এই 4th চ্যাপ্টার থেকেও একটা কোয়েশ্চেন মাস্ট আসবে। 4th চ্যাপ্টার থেকেও একটা কোয়েশ্চেন মাস্ট আসবে, মিনিমাম একটা কোয়েশ্চেন। আর 6th চ্যাপ্টার থেকে যে একটা প্রশ্ন আসবেই, এটা আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না। 6th চ্যাপ্টার থেকে যে একটা প্রশ্ন আসবেই, এটা আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না। কিন্তু এই 6th আর আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার, দেখো আমরা কয়টা প্রশ্ন বললাম এখানে? 5টা বললাম, 6টা বললাম, এই দুইটা মিলায়ে আবার কয়টা প্রশ্ন আসবে? এই দুইটা মিলায়ে আমাদের এখান থেকে আসবে হচ্ছে আবার 2টা প্রশ্ন। তার মানে ভাইয়া তুমি যদি দেখো যে তুমি এখানে থার্ড চ্যাপ্টার, 5th চ্যাপ্টার আর ফার্স্ট চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টারও পড়ে যাও, এখান থেকে তুমি 5টা প্রশ্ন কমন পাবা। আর 4, 6, 2 এই 3টা চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন কমন পাবা হচ্ছে 3টা। তার মানে তোমাকে খুব ওয়াইজলি একটা ডিসিশন নিতে হবে। যে এখন তুমি কোন কোন চ্যাপ্টার পড়বা এবং কোন চ্যাপ্টারের উপর একটু বেশি এমফাসিস দিয়ে পড়বা, সেই ডিসিশনটা কিন্তু ভাইয়া তোমাকে এখন অবশ্যই নিতে হবে। তো আমি যদি তোমাকে এখন রিকোয়েস্ট করি যে ভাইয়া তোমরা আমাকে একটু বলো যে তোমার কোন চ্যাপ্টারটা পড়বা, আমাকে একটু বলো তোমরা কাইন্ডলি যে কোন চ্যাপ্টারটা পড়বা। এখন ওয়াইজ ডিসিশন তোমার নেওয়ার জন্য কি করতে হবে? যে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে, খুব স্বাভাবিকভাবে তুমি সেই চ্যাপ্টার থেকেই পড়বা। এখন দেখো সবচেয়ে বেশি প্রশ্ন আসবে হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5।
এই 3টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন, এর পাশাপাশি চ্যাপ্টার 1 এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবে। তাহলে আমি একদম একটু যদি বলি একদম শর্টকাটে, আমি তোমাকে কোনটা রেকমেন্ড করবো, 2, 3, 5 আর হচ্ছে 1। 2, 3, 5 থেকে 2, 3, 5, 1 থেকে 6টার বেশি প্রশ্ন আসবে। 2, 3, 5, 1, তার মানে যারা খুবই ভালো রেজাল্ট করতে চাও 2, 3, 5 সাথে হচ্ছে 1, 2, 3, 5 আর সাথে হচ্ছে 1। এখন চল আমি একটু বেসিকভাবে একটু বলতে স্টার্ট করি। চ্যাপ্টার 2 থেকে খুবই ভালো প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখান থেকে 2টা সিকিউ আসবে, এখান থেকে 2টা সিকিউ আসবে। মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব পরিমাপ করা। এখন এখান থেকে কি কি আসবে? জ্ঞানমূলকের জন্য আসবে যে অম্লত্ব কি, ক্ষারত্ব কি, পিএইচ মান কাকে বলে, বা হচ্ছে মাটি সংশোধন কাকে বলে, এই টাইপের কথাগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। বা অম্লীয় মাটি কি, ক্ষারীয় মাটি কি, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন জ্ঞানমূলকের জন্য। অম্লত্ব এবং ক্ষারত্ব কিভাবে পরিমাপ করতে হয়, খ নাম্বারে, গ নাম্বারে, ঘ নাম্বারে যে কোনো জায়গাতে আসতে পারে। মাটি সংশোধনের গুরুত্ব গ বা ঘ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা ধরো হচ্ছে এই যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, এটা তোমাকে এক্সপ্লেইন করার জন্য বলতে পারে কোথায়, তোমাকে বলতে পারে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, এটা তোমাকে এক্সপ্লেইন করতে বলা হতে পারে খ নাম্বারের জন্য। অম্লীয় মাটি আর ক্ষারীয় মাটি কোনটা কিভাবে সংশোধন করতে হয়, কি কি প্রয়োগ করা লাগতে পারে, আমি এখানে মেনশনও করে দেওয়া আছে, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ক্ষারীয় মাটি সংশোধনের উপায়, মাটির বুনট কিভাবে, মাটির বুনট কি, মাটির বুনট কি, এই যে কি এটার জন্য আসতে পারে ক নাম্বারের জন্য। রূপান্তর কিভাবে করতে হয়, গ বা ঘ নাম্বারের জন্য। ভূমিক্ষয় কি, ভূমিক্ষয় কেন করতে হবে, ক আর খ নাম্বারের জন্য। ভূমি কিভাবে সংরক্ষণ করা যায়, গ নাম্বারের জন্য। আর ভূমিক্ষয়ের যে গুরুত্ব, যেটা খ নাম্বারে সংক্ষেপে আসতে পারে, ঘ নাম্বারে ওটা বিস্তারিত আসতে পারে। এখান থেকে একটা প্রশ্ন খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মালচিং কাকে বলে, এটা জ্ঞানমূলকের জন্য। আর মালচিং কেন দেওয়া হয়, অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। মাটির উর্বরতা কি, মাটির উৎপাদন ক্ষমতা কি, তুলনা করতে বলা হতে পারে, খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। উর্বরতা জ্ঞান, উৎপাদন ক্ষমতা জ্ঞান, আর এই দুইটার মধ্যে তুলনা, এটা হচ্ছে অনুধাবন। কিভাবে এই জিনিসগুলো বাড়ানো যায়, প্রয়োগমূলক প্রশ্ন। আর এটা বাড়ানোর প্রয়োজনীয়তাটা কি, সেটা হচ্ছে উচ্চতর দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, উচ্চতর দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেচ কি, নিকাশ কি, সেচ কি, নিকাশ কি, জ্ঞান, সেচ কি জ্ঞান, নিকাশ কি জ্ঞান, এই দুইটার প্রয়োজনীয়তা, অনুধাবন, দুইটার মধ্যে তুলনা, অনুধাবন। নিকাশের পানি, সেচের পানি সংরক্ষণের গুরুত্ব, ঘ নাম্বারে উচ্চতর দক্ষতা বা কিভাবে সংরক্ষণ করা হয়, গ নাম্বারে প্রয়োগের প্রশ্ন। সেচ ব্যবস্থাপনা কি, ক বা খ নাম্বারের প্রশ্ন হচ্ছে বলতে কি বুঝো যদি এভাবে বলে। বিভিন্ন ফসলের ন্যূনতম পানির চাহিদা, এটা এমসিকিউ এর জন্য একটু গুরুত্বপূর্ণ, বাট সবগুলো মুখস্থ করার দরকার নেই, আমি ক্লাসে মার্ক করে দিয়েছি কোনগুলো কোনগুলো পড়তে হবে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আর কি, এসআরআই, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, এই জিনিসটা কি, জ্ঞান আর অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর পানি নিকাশের উপযুক্ত সময় নির্ধারণের কৌশলটা খুব জরুরি কিছু না, কিন্তু পানি নিকাশের যে ব্যবস্থাপনা, এইটা গ আর ঘ নাম্বারের জন্য বেশ গুরুত্বপূর্ণ, গ আর ঘ নাম্বারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে 2টা, এখান থেকে প্রশ্ন আসবে 2টা। তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে 1টা বা 2টা, একটা না, এটা হচ্ছে 1.5টা প্রশ্ন আসবে, বাট একটাও আসতে পারে, 1টা বা 2টা। আমি বোধহয় একটু আগে বলছি, চ্যাপ্টার 3 থেকে 2টা প্রশ্ন আসবে না, না চ্যাপ্টার 2 থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখান থেকে 1টা বা 2টা। আচ্ছা, তৃতীয় অধ্যায় দেখো, বীজ উৎপাদনের কৌশল, কিসের কিসের, পেঁয়াজ, আলু, সরিষা, এগুলো আবার কিসের কিসের উপর নির্ভর করছে, এটার উপযুক্ত স্থান কিভাবে নির্বাচন করব, একটা জমি থেকে আরেকটা জমি কত দূরে অবস্থান হবে, তুমি ভিত্তি বীজ চাও নাকি অন্য কোনো রকম বীজ চাও, সেগুলোর উপর নির্ভর করে কিন্তু ভিন্নতা আসবে। উপযুক্ত স্থান নির্বাচন করা, পৃথক করা, বীজ ফসলের জমি তৈরি করা, বীজ শোধন করা, বীজ শোধন কাকে বলে, জ্ঞান, বলতে কি বুঝো, অনুধাবন, কিভাবে করা হয়, প্রয়োগ, আর করার প্রয়োজনীয়তা, উচ্চতর দক্ষতা। যে কোনোভাবে বীজ শোধনের উপর থেকে প্রশ্ন আসতে পারে। বীজ ফসলের কি কি পরিচর্যা করবা, কয়েকটা জিনিস। রোগিং কাকে বলে, রোগিং বলতে কি বুঝো, রোগিংয়ের প্রয়োজনীয়তা, রোগ বালাই দমন, আর হচ্ছে কি কি আগাছা হতে পারে, এগুলো দেখো। আচ্ছা, বাকিগুলো জরুরি না। পাটের রিবন রেটিং থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, পাটের রিবন রেটিং থেকে পরীক্ষায় প্রশ্ন এসে বসে আছে। এখান থেকে ওই আমি বললাম না 2টা প্রশ্ন আসতে পারে, এখান থেকে 2টা প্রশ্ন আসবে কি, এটা গ নাম্বারে এটা আসবে, আর ঘ নাম্বারে আসবে হচ্ছে কই, এই যে আঁশ জাতীয় ফসলের মধ্যে পাট উৎপাদনের প্রয়োজনীয়তা, পাটের অর্থনৈতিক গুরুত্ব, ঘ নাম্বারে আসবে পাটের অর্থনৈতিক গুরুত্ব, আর গ নাম্বারে আসবে পাটের রিবন রেটিং। গ নাম্বারে আসবে রিবন রেটিং এই চ্যাপ্টার থেকে, আর 4 নাম্বার চ্যাপ্টার থেকে আসবে হচ্ছে পাটের, 5 নাম্বার চ্যাপ্টার থেকে আসবে পাটের অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা,
অণুজীব সারের মধ্যে রাইজোবিয়াম আর ট্রাইকোডার্মা, এইটা একটু দেখো, এমসিকিউ আসতে পারে প্রকারভেদগুলো নিয়ে। আর সিকিউর জন্য রাইজোবিয়াম আর ট্রাইকোডার্মা এগুলো কিভাবে প্রস্তুত করে গ নাম্বারের জন্য, আর প্রয়োজনীয়তা হচ্ছে ঘ নাম্বারের জন্য। রেশম চাষ খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু রেশমের যে বিভিন্ন স্টেজগুলো কোথায় লেখা আছে, পালন, এই যে মনে করো হচ্ছে লার্ভা দশা, পিউপা দশা, শুককীট, মুখকীট, এগুলো যা যা কিছু আছে, কোন স্টেজ, কতদিন থাকে, কি খায়, কি অবস্থায় থাকে, দেখতে কেমন থাকে, এই জাতীয় বৈশিষ্ট্যগুলো পড়ো। এটা এমসিকিউ আসার অনেক জায়গা আছে, এখান থেকে এমসিকিউ একটা মাস্ট কমন আসবে। রেশম চাষ থেকে এমসিকিউ নিশ্চিত কমন আসবে। মাশরুম চাষের অর্থনৈতিক গুরুত্ব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মাশরুম চাষের অর্থনৈতিক গুরুত্ব পরীক্ষায় আসতে পারে। মৌমাছি পালন উৎপাদন, মৌমাছিদের তাদের হচ্ছে জীবনধারা কি, তারা হচ্ছে বাক্সে কিভাবে রাখতে হয়, উদ্যান স্থাপন কিভাবে সংগ্রহ করা যায়, কি কি উপায় আছে, তারপরে তারা কি খায়, তাদের ঘর কোন দিক করে বাঁধতে হয়, এই টাইপের যে জিনিসগুলো আছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর কৃত্রিম প্রজনন খুব জরুরি কিছু না, বাট এটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। কই লিখছি আমি অর্থনৈতিক গুরুত্বের কথা? অর্থনৈতিক গুরুত্ব আমি লিখি না এটার জন্য অর্থনৈতিক গুরুত্বটাই লাগবে। অর্থনৈতিক গুরুত্বটা পরীক্ষায় আসবার মতো এই চ্যাপ্টার থেকে না, মানে এই লেসনটা থেকে। পরে দেখো পঞ্চম অধ্যায়টা বিশাল একটা চ্যাপ্টার। এখান থেকে আমি এমসিকিউ এর জন্য আমি আগেই বলে দিই, এমসিকিউ এর জন্য রোগ বালাই, রোগ, পোকা, ওষুধ, এই তিনটা জিনিস আগে থেকে একটু মনে রাখো। এই তিনটা জিনিস এমসিকিউ এর জন্য লাগবে। এছাড়াও এটা লাগবে হচ্ছে গ নাম্বারের জন্য, রোগ বালাই, পোকামাকড় এবং এগুলো দমন করার জন্য কি কি ওষুধ ব্যবহার করা হয় এগুলো লাগবে। দানা জাতীয় ফসল চাষের মধ্যে বোরো ধানের আমার কাছে লাগে যে বোরো ধানটা আসার মতো একটু বেশি গুরুত্বপূর্ণ। ডাল জাতীয় ফসল থেকে মসুর, তেল জাতীয় ফসল থেকে সূর্যমুখী, বেশ ইম্পর্টেন্ট। তেল জাতীয় ফসলের জন্য সূর্যমুখী বেশ ইম্পর্টেন্ট। চিনির জন্য তো নিঃসন্দেহে আখ আর সুগার বিট ছিল তোমার বই না, আমি সুগার বিট লিখতে ভুলে গেছি। আচ্ছা থাকুক, সুগার বিট অত জরুরি না, আখটাই জরুরি। আর আঁশ জাতীয় ফসলের মধ্যে পাট, এটা আসবে। আঁশ জাতীয় ফসলের মধ্যে পাট, এটা আসবে, সে বসে আছে। ফল জাতীয় ফসলের মধ্যে কমলা লেবু আসবে। ফুলের মধ্যে ডালিয়া, চন্দ্রমল্লিকা, যে কোনটায় আসতে পারে, বাট মশলা থেকে যদি আসে পেঁয়াজ আসবে। মশলা থেকে আসলে পেঁয়াজ আসার সম্ভাবনা বেশি। এটা একটু বিশেষ করে পড়ে যেও, পেঁয়াজে বেশ কিছু ট্রিকি টার্মস আছে, বেশ কিছু ট্রিকি কথাবার্তা আছে। মশলা জাতীয় ফসলের মধ্যে পেঁয়াজটা একটু পড়ো। আর ওভারঅল সব কিছুর জন্য সেই গাছের রোগবালাই, কি কি পোকামাকড়ের আক্রমণ হতে পারে এবং সেগুলো দমন করার জন্য, শুধু ওষুধ না, দমনের উপায়। আর আমি তোমাকে বাবা অলরেডি শোধনের কথা বলেছি, শোধন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, সব বোর্ডে শোধন থেকে প্রশ্ন আসবে। শোধন কি, শোধন বলতে কি বুঝো, শোধন কিভাবে করা হয়, শোধনের প্রয়োজনীয়তা, ক খ গ ঘ, যে কোনো একটা জায়গাতে শোধন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো চলো আমরা একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট তিনটা যে টপিক, যেখান থেকে 5টা প্রশ্ন আশা করা যায় যে নিশ্চিতভাবে আসতেছে, আর এই যে এটা পড়লে 6টা প্রশ্ন যে আসবে প্রথম এই চ্যাপ্টারগুলো থেকে, এটা আসো চলো আমরা এটা একটু দেখি। এটা কি, এটা একদম বেসিক একটা চ্যাপ্টার এবং সবচেয়ে সহজ চ্যাপ্টার। তোমরা যদি কেউ চাও এটা বসে 2 ঘন্টা আর কি ক্লাসটা করলেই তোমার হয়ে যাবে কাভার। মানে 2 ঘন্টা কেন বলছি, অনেক ডিটেলে পড়াইছি এই জন্য। দেখো কৃষির ক্ষেত্র কি কি, যেমন দেখো তোমাদের প্রথম পত্রে মূলত এই 2টা ক্ষেত্র নিয়ে আমরা পড়েছি, মাঠ ফসল আর উদ্যান ফসল। আর বাকি ক্ষেত্রগুলো, কৃষির ক্ষেত্র কাকে বলে, এই ক্ষেত্র বলতে কি কি বুঝো, কি কি ক্ষেত্র আছে, মাঠ ফসল আর উদ্যান ফসল, মাঠ ফসল কাকে বলে, উদ্যান ফসল কাকে বলে, মাঠ ফসল এবং উদ্যান ফসলের তুলনা করো, মাঠ ফসলের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো, উদ্যান ফসলের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় এসে বসে আছে। এছাড়াও মৎস্য, গবাদি পশু, পোলট্রি, সামাজিক বন, এগুলো পরীক্ষায় আসবে। কৃষি তথ্য প্রাপ্তির স্থান কি, অভিজ্ঞ কৃষক বিদ্যালয়গুলো কি কি, কৃষক সভা আর উঠান বৈঠক, কৃষক সভা কি, উঠান বৈঠক কি, এই দুটার মধ্যে তুলনা করো। গ আর ঘ খ তিনটার জন্যই গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা গবেষণা প্রতিষ্ঠান জরুরি না, কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অফিস সম্পর্কে একটু জেনে যেও, খ নাম্বারের জন্য লাগবে। বাকিগুলোর মধ্যে এই যে এটা প্রাপ্তির উৎস আর কৃষি সরবরাহকারী প্রতিষ্ঠান, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য লাগবে, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য লাগবে। এখানে তাহলে সিকিউ আসবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে, এই 3টা জায়গা থেকে সিকিউ আসবার চান্সেস আছে। আচ্ছা এটা থেকেও, ইন্টারনেট থেকেও সিকিউ আসতে পারে, বাট এটা এতই সহজ, এটা আমি আসলে আর দাগাই দিচ্ছি না এই জন্য। দেখো চতুর্থ অধ্যায়, এখান থেকে একটা সিকিউ আসবে, এখান থেকে একটা সিকিউ আসবে, প্লাস অনেকগুলা এমসিকিউ আসবে, অনেকগুলা এমসিকিউ এখান থেকে, অনেকগুলা এমসিকিউ। এটা হচ্ছে তোমাদের এই ফুল সিলেবাসে অনেকদিন পরে চতুর্থ অধ্যায়টা আসলো, তো টিচারদের অনেকদিন হাত নিষ্পিস করতেছে এই 4th চ্যাপ্টার থেকে প্রশ্ন দিতে। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্নই আসবে, বাট ইন কেস যদি 2টা চলে আসে ওটার জন্য রেডি থাকো, কারণ টিচাররা অনেকদিন এই জায়গা থেকে প্রশ্ন দিতে পারে নাই, তাদের মন চাচ্ছে খুব করে এখান থেকে প্রশ্ন দিয়ে ফেলতে পারে। জলবায়ু কি, আবহাওয়া কি, এখানে আবহাওয়ার কথাটা লেখা নাই, বাট একটু পড়ে ফেলো। আবহাওয়া কি,
জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে তুলনা করো। কৃষি জলবায়ু কাকে বলে? কৃষি জলবায়ুর মধ্যে কি কি আছে? দিবাদৈর্ঘ্য কি কত বড় কম বেশি হতে পারে, কোন এলাকায় কম কোন এলাকায় বেশি, তাপমাত্রা সর্বনিম্ন সর্বোচ্চ কোনটার জন্য উপযোগী কোনটা উপযোগী না, কোন এলাকায় তাপমাত্রা বেশি কোন এলাকায় তাপমাত্রা কম, কেন তাপমাত্রা কমে কেন তাপমাত্রা বাড়ে, এই জিনিসগুলো। বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি কখন বাড়ে কখন কমে, কোন এলাকায় কম কোন এলাকায় বেশি, এই টাইপের। আমি অনেক দ্রুত কথা বলতেছি না, একটু আস্তে বলি। এই জিনিসগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে তাহলে এই 3টা ফ্যাক্টর একটু বেশি গুরুত্বপূর্ণ, দিবাদৈর্ঘ্য, তাপমাত্রা আর হচ্ছে বায়ুর আর্দ্রতা, এগুলো। এরপর হচ্ছে দেখো জলপাত, বৃষ্টি, শিশির, কুয়াশা আর তুষারপাত, এই জিনিসগুলো অনেকটা সিমিলার। এখান থেকে যে প্রশ্ন আসবে এটা হচ্ছে খ নাম্বারের জন্য, যে এইটা এবং এটার মধ্যে পার্থক্য কি, এটা এবং এটার মধ্যে পার্থক্য কি। কৃষি জলবায়ুর জন্য উপযোগী এবং দেখো উদ্যান ফসল, মাঠ ফসল, গবাদি পশু, পাখি, এগুলোর উপরে জলবায়ুর কী কী প্রভাব আছে সেগুলো। বাংলাদেশের কৃষিতে মৌসুমী জলবায়ুর গুরুত্ব, ঘ নাম্বারে এসে বসে আছে এই প্রশ্ন। কৃষিতে মৌসুমী জলবায়ুর উপযোগিতা, এই ঘ নাম্বার আর কি, এই দুইটার ভিতর যে কোনো একটা আসবে। ফসলের দিবাদৈর্ঘ্য নিরপেক্ষতা, ফটো সেন্সিটিভ কিনা। আচ্ছা, আবার দেখো এটা হচ্ছে আলোক সংবেদনশীল হতে পারে, ফটো সেন্সিটিভ। আলোক অসংবেদনশীল, ফটো ইনসেন্সিটিভ। আর হচ্ছে দিবাদৈর্ঘ্য বা দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ, এগুলোকে আমরা বলি হচ্ছে ডে নিউট্রাল। এখান থেকে যে কোনো একটা সিকিউ এই জিনিসটা দিয়েই চলে আসতে পারে, এটা গ। আর ঘ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। আর আলোক সংবেদনশীল, আলোক অসংবেদনশীল, এটা এমসিকিউ এর জন্য। আর সংবেদনশীল হওয়া না হওয়া, এই বিষয়টা পরীক্ষায় খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠতে পারে। সো আমার মনে হয় যে 3 স্টার টপিকটাও বুঝেছো। এবং লাস্টে যে চ্যাপ্টারটা, যে ফল সংরক্ষণ, এই ফল আর সবজি সংরক্ষণ, এটা একটু কম ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে একটা প্রশ্ন আসতেও পারে, আবার হাফটা প্রশ্নও আসতে পারে। চলো দেখি, ফল এবং শাকসবজি কেন পচে, এগুলোর লক্ষণ এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা। একদম সহজ প্রশ্ন, কঠিন কোনো কিছু পড়ার নাই। এই দিক দিয়ে এখান থেকে প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারো, আর যদি আসে এখান থেকেই আসবে প্রশ্ন। ফল এবং পদ্ধতি এবং বাজারজাতকরণ, গ নাম্বারের জন্য। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গ নাম্বারের জন্য। এখান থেকে এগুলো তৈরি করা, এটা 2বার আসছে। এখান থেকে তৈরি করা, যেমন ধরো আচার তৈরি করা, ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা, এই দুইটা একটু বিশেষ করে দেখো। এখান থেকে গ নাম্বারের প্রশ্ন আসতে পারে। এখান থেকে এমসিকিউ যেটা দিয়ে আসবে, তোমাকে কনফিউজ করবে হচ্ছে কিসের মধ্যে, এমসিকিউ তোমাকে কনফিউজ করবে কিসের মধ্যে বাবা জানো? তোমাকে এই যে আচার, জেলি, সস আর মোরব্বা, এই 4টা জিনিসের মধ্যে তোমাকে একদম গিরিঙ্গি লাগাই দিবে, তুমি বুঝবা না যে কোনটা বানাইতে বলছে। সো এই পার্টটা হচ্ছে তুমি এমসিকিউ এর জন্য একটু দেখে ফেলো, এটা একটু এমসিকিউ এর জন্য দেখে ফেলো। সো আমার মনে হয় আমি ফার্স্ট পেপার নিয়ে বেশ ভালোই প্যাচাল পারলাম অনেকক্ষণ ধরে। এখন চলো আমরা সেকেন্ড পেপার নিয়ে কথা বলি। চলো এখন আমরা হচ্ছে সেকেন্ড পেপারটাতে স্টার্ট করি। ফার্স্ট পেপার নিয়ে তো অনেক কথাবার্তায় বললাম। সেকেন্ড পেপারের জন্য একটা কাজ একটু সহজ, সেকেন্ড পেপারে কিন্তু তোমার চ্যাপ্টারের সংখ্যা কম। সেকেন্ড পেপারে তোমার কিন্তু আর 6টা চ্যাপ্টার না, সেকেন্ড পেপারে তোমার চ্যাপ্টারের নাম্বার হচ্ছে 5টা। প্রথম চ্যাপ্টার যেখানে মূলত হচ্ছে মাছ চাষ নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় চ্যাপ্টার যেখানে পশু চাষ না, পশু পালন বলে, পশু আসলে একরকম চাষ, এটা দ্বিতীয় চ্যাপ্টার না, এটা বেসিক্যালি তৃতীয় চ্যাপ্টার। পশু চাষ নিয়ে আলোচনা করা হয়েছে বা পশু পালন নিয়ে। দ্বিতীয় চ্যাপ্টার যেখানে পোলট্রি বা পাখি যেগুলো আছে এগুলোর পালন, মানে দেখো কৃষি কিন্তু ক্ষেত্র, আমরা কিন্তু একদম ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ে দেখেছিলাম কৃষির 6টা ক্ষেত্র। তার মধ্যে আমরা প্রথম পত্রে 6টা চ্যাপ্টার মিলিয়ে দেখলাম 2টা ক্ষেত্র, আর দ্বিতীয় পত্রে মাত্র 5টা চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমরা 4টা ক্ষেত্র পড়বো। সেই জায়গা থেকে জিনিসটা অনেক ইজি। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় গেল। তারপর দেখো চতুর্থ অধ্যায় আর হচ্ছে পঞ্চম অধ্যায়। এখন এই দ্বিতীয় পত্রের মজার ব্যাপারটা হচ্ছে তুমি ফার্স্ট পেপারে এই জায়গা থেকে 2টা প্রশ্ন পাবা। 2টা প্রশ্ন আমি এত সিম্পলিফাই করে না দিই, তুমি প্রথম, দ্বিতীয় আর তৃতীয় এই 3টা অধ্যায় থেকে মিনিমাম 5টা প্রশ্ন পাবা। এই 3টা অধ্যায় থেকে আমি একটু লিখেই দিই আগের মতো করে, যে 1, 2, 3, এখান থেকে তুমি মিনিমাম 5টা প্রশ্ন পাবা। এখান থেকে মিনিমাম 5টা প্রশ্ন পাবা, 5টা থেকে 6টা। হ্যাঁ, এখানে 5টা থেকে 6টা। আর হচ্ছে এখানে দেখো 4 আর 5 এই 2টা চ্যাপ্টার মিলায়ে তুমি 3টা থেকে 2টা প্রশ্নও পেতে পারো। এখান থেকে 2টা চ্যাপ্টার মিলায়ে তুমি 2 থেকে 3টা প্রশ্ন পাবা, আর 1, 2 থেকে তুমি 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবা। বলতে স্টার্ট করি, দেখো একদম প্রথম চ্যাপ্টার যেখানে মাছ চাষের পদ্ধতির মধ্যে দেখো রাজপুটি এটা একটা, আর নাইলোটিকা এইগুলোর কি কি পড়তে হবে তোমাকে, এগুলোর কি কি খাদ্য আছে, প্রাকৃতিক এবং সম্পূরক খাদ্য, আর সেগুলোর হচ্ছে রোগ ব্যবস্থাপনা। এগুলোর প্রাকৃতিক এবং সম্পূরক খাদ্য, পাশাপাশি রোগ ব্যবস্থাপনা। আমি ফার্স্ট পেপার পড়ানোর সময়ও বলছিলাম রোগ ব্যবস্থাপনাটা জরুরি, মাছের জন্য আরও বেশি জরুরি। অর্থনৈতিক গুরুত্বটা এখান থেকে পরীক্ষায় আসবে, এখানে অর্থনৈতিক গুরুত্বটা পরীক্ষায় আসবে। এর চাইতেও অর্থনৈতিক গুরুত্বটা বেশি আসার সম্ভাবনা আছে কোথায় জানো? চিংড়ির বেলায়। এর চাইতেও বেশি সম্ভাবনা আছে হচ্ছে চিংড়ির বেলায়। চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব আসার সম্ভাবনা আরও
বেশি। এখন চিংড়ি চাষের জন্য তুমি দুইটাই পড়বা, গলদা আর বাগদা। এটা তোমাকে তুলনা করে দিবে। মনে করো তোমাকে দুইটা সিচুয়েশন দিবে যে দৃশ্যকল্প 1, হ্যাঁ, দৃশ্যকল্প সিকিউ এর জন্য দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2। এখন দৃশ্যকল্প 1-এ মনে করো থাকবে যে হচ্ছে একটা চিংড়ি যেটা আর কি চাষ করা হচ্ছে, ফর এক্সাম্পল উপকূলীয় এলাকায় এককভাবে চাষ করা হচ্ছে, কিছু একটা এক্সপ্লেনেশন থাকবে। তাহলে এটা তুমি দৃশ্যকল্প 1 দেখে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে বাগদা চিংড়ির চাষ করা হচ্ছে। আর দৃশ্যকল্প 2-এ মনে করো হচ্ছে কেউ একজন ঘেরে চাষাবাদ করতেছে চিংড়ি, তুমি বুঝতে পারবা এটা হচ্ছে গলদা চিংড়ি। এখন তোমাকে গ নাম্বারে যে বলবে যে হচ্ছে দৃশ্যকল্পে 1-এ যে চিংড়ি চাষাবাদ করা হয়েছে সেই চিংড়িটা যদি পুকুরে বা ধান খেতে চাষ করা হতো সেক্ষেত্রে কি হতো তোমাকে তখন বলতে হতো। তারপরে বলবে 1 এবং 2-এর মধ্যে বাগদা চিংড়ি চাষ করবার জন্য কোনটি বেশি উপযোগী এবং সেটার কারণ বলো, কিংবা তোমাকে বলবে এটি চাষ করার গুরুত্ব বর্ণনা করো। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তারপরে দেখো তৃতীয় অধ্যায়, এখান থেকেও দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, দেখো এর মধ্যে গরু, মহিষ, ছাগল, এর মধ্যে গরু আর ছাগল এই দুইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এর মধ্যে দেখো এগুলোর জাত এবং জাতের বৈশিষ্ট্য কোথায় থাকে এগুলো জানো, এগুলো নিয়ে আসলে কোনো কাহিনী নাই। এইটার উন্নয়নের সমস্যা আর সম্ভাবনা ঘ নাম্বারের জন্য, রোগ ব্যবস্থাপনা গ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু বেশ কয়েকবার এই প্রশ্ন পরীক্ষায় আসছে, দেখেছো। দুগ্ধ খামার ব্যবস্থাপনা বেশ ভালো প্রশ্ন, গ এবং ঘ নাম্বার বোথের জন্য। গাভীর যত্ন, তারপরে এটা বাচ্চার যত্ন, নবজাতকের যত্ন নাই, এই যে দুগ্ধবতী গাভীর যত্ন আর হচ্ছে নবজাতক বাছুরের যত্নটা একটু দেখো। দুধ কিভাবে পরীক্ষা করা হয়, দুধ সংরক্ষণ পদ্ধতি ঘ নাম্বারের জন্য আসতে পারে এবং সংরক্ষণের গুরুত্ব একই সাথে গ এবং ঘ নাম্বারের জন্য দুধ সংরক্ষণের পদ্ধতি এবং দুধ সংরক্ষণের গুরুত্ব, এই দুইটা জরুরি প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়টাতে আসো, দেখো দ্বিতীয় অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন আসবার বেশ ভালো সম্ভাবনা আছে। কি কি বিষয়ের উপর প্রশ্ন দেখো, পোলট্রি পালন এবং পোলট্রি ব্যবস্থাপনা। এর মধ্যে কি মানে পুরো জিনিসটা আসলে পালন এবং ব্যবস্থাপনা। পোলট্রি জিনিসটা কি, পোলট্রির প্রয়োজনীয়তা ঘ নাম্বারের জন্য, বাংলাদেশের শিল্পের সমস্যা এবং সম্ভাবনা এটাও ঘ নাম্বারের জন্য ভালো প্রশ্ন। বিভিন্ন জাতের নাম এবং সেগুলোর নামকরণ, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য প্রশ্নগুলো, বেসিক্যালি এমসিকিউ এর জন্য। পোলট্রি খামার কিভাবে পরিকল্পনা করা হয়, এখান থেকে ভালো প্রশ্ন যেটা আসতে পারে যে ডিম ফুটানো এই যে ডিম ফুটানোর পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি আর কৃত্রিম পদ্ধতি, যেটা হচ্ছে ইনকিউবেটরের কি শর্ত আছে, এগুলা গ নাম্বারের জন্য। এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটা ভালো পদ্ধতি সেটা ঘ নাম্বারের জন্য। মুরগি পালনের যে পদ্ধতিগুলো আছে, যে মুক্ত পালন, অর্ধমুক্ত পালন, সম্পূর্ণ আবদ্ধ পালন, তিনটা দৃশ্যকল্প দিবে 1, 2, 3। এখানে একটা জিনিসের নমুনা থাকবে, এখানে একটা থাকবে, তারপরে বলবে যে এটা পালন করার জন্য দৃশ্যকল্প 2 এর পরিস্থিতিটি উপযুক্ত কিনা ব্যাখ্যা করো। তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে আগে যে দৃশ্যকল্প 2টা হচ্ছে অর্ধমুক্ত পালন। এখন এই মুরগিটা যে আমি পালন করব সেটার জন্য এই দৃশ্যকল্পটা কি উপযোগী কিনা সেটা তুমি ব্যাখ্যা করবা। রোগ ব্যবস্থাপনা অন্য সব জায়গার মতোই গুরুত্বপূর্ণ। এখানে মুরগির, এই যে পোলট্রি, যে মুরগি অনেক আলাপ দিলাম, এখান থেকে একটা প্রশ্ন আসবে। আর এই কোয়েল কবুতর, মুরগি আর হাঁস এগুলো থেকে, আর কোয়েল কবুতর হাঁস, মানে আমি ভুল বললাম, মুরগি পোলট্রি এগুলো থেকে একটা, ডিম ফোটানো এগুলো দিয়ে একটা, আর হাঁস কোয়েল কবুতর এগুলো থেকে আর একটা প্রশ্ন আসতে পারে। সো এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসবার বেশ ভালোই সম্ভাবনা আছে, এখান থেকে দুইটা প্রশ্ন আসবার বেশ ভালোই সম্ভাবনা আছে। চতুর্থ অধ্যায় খুবই সহজ অধ্যায়, খুবই একদম পানি একটা অধ্যায়। এখান থেকে একটা প্রশ্ন আসবে বা দেড়টা প্রশ্ন আসতে পারে। বনের গুরুত্ব কি, বনের প্রকারভেদ কি, খ নাম্বারের জন্য বনের গুরুত্ব, ঘ নাম্বারের জন্য সামাজিক বনায়ন কি কাকে বলে, ক এবং খ নাম্বারের জন্য সামাজিক বনের উপকারভোগী কারা, গ এবং ঘ নাম্বারের জন্য বেসিক্যালি বন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ধাপসমূহ, গ এবং ঘ নাম্বারের জন্য চারা রোপণ, বনায়ন, বনজ বৃক্ষের চারা, বিভিন্ন ধাপ। এই যে ট্রেনিং কি, প্রুনিং কি, ড্রেসিং কি, এটা ক নাম্বারের জন্য, এমসিকিউ এর জন্য, দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। ট্রেনিং, প্রুনিং, ড্রেসিং সবগুলো একটু সুন্দর মতো করে দেখেছো। কৃষি বৃক্ষ মেলা উদ্দেশ্য এবং গুরুত্ব, এইটাই গুরুত্বপূর্ণ। আর এগুলোর মধ্যে কম্প্যারিজন এটা একটু কম গুরুত্বপূর্ণ, বাট এই যে উদ্দেশ্য ও গুরুত্ব এটা ঘ নাম্বারের জন্য আসতে পারে, একটু সম্ভাবনা আছে।
সো চতুর্থ অধ্যায়টা খুব ইজি, এটা যেহেতু আমি যদিও 3 স্টার দিয়েছি কারণ একটা প্রশ্ন আসবে, কিন্তু চ্যাপ্টারটা খুবই ইজি, তোমরা চাইলে এই চ্যাপ্টারটা পড়ে ফেলতে পারো, এই চ্যাপ্টারটা পড়ে ফেলতে পারো, খুব ইজি একটা চ্যাপ্টার। আর একটা ইজি চ্যাপ্টার হচ্ছে লাস্টের এই চ্যাপ্টারটা, অনেক কিছু তুমি এখান থেকে বানায় লিখতে পারবা, কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু কম। এখান থেকে একটা প্রশ্ন আসবে, ইভেন এখান থেকে অনেক সময় দেখা গেছে যে আরেকটা চ্যাপ্টারের সাথে নাম্বারটা মনে করো আরেক চ্যাপ্টার থেকে আসছে, বাট প্রশ্ন এখান থেকে একটা আসবে। কেমন প্রশ্ন? খামারের শ্রেণী বিভাগ, খ নাম্বারের জন্য, গ নাম্বারের জন্য, ঘ নাম্বারের জন্য কি কি কার্যাবলী কিভাবে পরিচালনা করে, খামার ব্যবস্থাপনার যে সামগ্রিক যে পরিকল্পনা এটা, শস্য পঞ্জিকা কি, কিভাবে বানাইতে হয়, শস্য পর্যায় কি, ফসল বিন্যাস। খ গ ঘ এখান থেকে প্রশ্ন আসবে, খ গ ঘ, ইভেন এমসিকিউ। কৃষি ঋণ কি, কৃষি ঋণের, ক্ষুদ্র ঋণের যে ধারণা সেটার ব্যবহার, প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ, অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণ, এগুলো একটু পড়েছো। কৃষি সমবায়, এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কৃষি সমবায় আর হচ্ছে সমবায় আইন। কৃষি সমবায়, সমবায় আইন, এখান থেকে প্রশ্ন আসতে পারে গ আর ঘ। সমবায় আইন আসলে অত ইয়া না, কিন্তু এখান থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, কৃষি পণ্য বাজারজাতকরণ, এখান থেকে এটা আসলে বানাই লিখতে পারবা, এটা আসলে খুব টাফ কোনো ডিল না। এই চ্যাপ্টারটাও ইজি, কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কম, সো ওই জন্য এত এমফাসিস দিতে বলবো না। বাট আমি যদি বলি যে এখান থেকে তুমি কোন কোন চ্যাপ্টার মাস্ট পড়বা, তুমি পড়বা চ্যাপ্টার 4, তারপর দেখো তুমি পড়বা হচ্ছে চ্যাপ্টার 1, আর তুমি পড়বা হচ্ছে চ্যাপ্টার 3, 4 1 সরি চ্যাপ্টার 4 1 2 1 2 4, এই চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি এখান থেকে 5টা প্রশ্ন মিনিমাম কমন পেয়ে যাবা। 1 2 4 মানে এবং সহজ। আর যদি তুমি বেশি 6টা কমন পাইতে চাও বা 7টা কমন পাইতে চাও তাহলে 1 2 3 4 এগুলো। আচ্ছা, সো সেকেন্ড পেপার আসলে খুব বেশি সাজেশন দেওয়ার কিছু ছিল না। সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের চেয়ে অনেক বেশি ইজি এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল, বানায় লিখবার সুযোগ অনেক বেশি। তো আমার মনে হয় না যে তোমরা খুব বেশি এটা নিয়ে সাফার করবা। আর যারা আমাকে রিচ করেছিল যে ভাইয়া কৃষি শিক্ষা নিয়ে অনেক সমস্যায় পড়ছি, আশা করি তোমাদের উত্তর পেয়েছো, কি করা যায়, কিভাবে পড়া যায়, কিভাবে পড়লে ভালো নাম্বার পাবা। আর আমি তোমাকে একদম শুরুতেই, দেখো তোমার চিন্তা করবার কিছু নাই, আমি তোমাকে শুরুতেই একদম আউটলাইনটাই আমি তোমাকে দিয়ে দিলাম। টোটাল 100 নাম্বার, তোমাকে ডিল করতে হচ্ছে 75 নাম্বার নিয়ে। এই 75 নাম্বারের মধ্যে 50 সিকিউ, যেখানে তুমি 37 আরামসে তুলতে পারবা। আর এমসিকিউতে 18 তোলা একদম ডাল ভাত, কৃষি শিক্ষাতে এমসিকিউতে 18 তোলা ডাল ভাত। এখন এই দুইটা যদি তুমি এখন অ্যাড করো, দেখো তুমি খুব সহজেই 55 পেয়ে যাচ্ছ প্লাস পাওয়ার জন্য। আচ্ছা, আর কৃষি শিক্ষায় ভালো নাম্বার যদি পাইতে চাও, আমি তোমাকে বললামই কীভাবে তুমি একদম সম্পূর্ণ কাভার করতে পারবা। তোমাদের কারোর জন্য এটা খুব বড় ডিল হবার কথা নয়। আশা করি তোমরা জিনিসগুলো ঠিকঠাক মতো করতে পারছো। এখনও যদি তোমার মনে হয় যে ভাইয়া আমার কাছে ইনাফ রিসোর্সেস নাই, আমার কাছে বই দাগানো নাই, আমি কোনো ক্লাস পাই নাই, আমি হচ্ছে আশেপাশে কোনো ভালো টিচার পাই নাই, ভাইয়া তুমি প্লিজ, আমি তোমাদেরকে একদম সবাইকে রেকমেন্ড করবো, ভাইয়া তুমি এনরোল করে ফেলতে পারো আমাদের এগ্রিকালচার যে মাইক্রো কোর্সটাতে, এখানে যেখানে ফার্স্ট পেপার পুরোটাই আমি নিয়েছি এবং সেকেন্ড পেপারও দেখো আবির ভাই এবং সাদিয়া আপু দুজনে মিলে খুব সুন্দর মতো পড়িয়েছে, আমি দেখিয়েছি মাঝে মাঝে। আচ্ছা, আর কি তোমার যদি মনে হয় যে ভাইয়া না, আমার শুধু কৃষি শিক্ষায় সমস্যা না, আমার পুরো সব সাবজেক্ট নিয়েই সমস্যা, সেক্ষেত্রে তুমি করতে পারো কি, এইচএসসি 26-এর যে আমাদের হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশনের এই কোর্সটা, এই জায়গাতে তুমি অবশ্যই ভাইয়া এনরোল করে ফেলতে পারো। সো ভাইয়া দেখা হচ্ছে কোনো একটা ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা এবং হালকেস্টাইন ফ্যামিলির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।